এতক্ষণ স্টুডিও তোলপাড় হচ্ছিল এক মন্ত্রীপুত্রের কথায়, এবার এক সেলেব পুত্র, শাহরুখ খানের পুত্র, গোদা বাংলায় বললে একটা পার্টিতে মাঝ সমুদ্রে ড্রাগ সেবন করছিল, এনসিবির হাতে ধরা পড়েছে। এবং আজকে কোর্টে দাঁড়িয়ে এনসিবির তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিং এখন থেকে কয়েক ঘন্টা আগে দাবি করেছেন যে আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে অনেক তথ্য সামনে এসেছে। জানা গেছে যে তিনি মাদক পাচারকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন, কোড ওয়ার্ডে মাদকের বিষয়ে নানা কথা বলেছেন। তার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে সে বিষয়ে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে, এমনকি মাদকের জন্য নগদ টাকার লেনদেন করেছিলেন। আর এনসিবি শুধু এই রেটটা থেকে কত টাকা নগদে উদ্ধার করেছেন জানেন? 1,33,00,000। আমি এই নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো। আমার নতুন অতিথিরা আমার সঙ্গে যোগ দিয়েছেন। প্রথমেই যাব মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়ের কাছে। অনুত্তমা, আমি যদি একেবারে এই ছেলেটির দিক থেকে আসি, এত অর্থ, এত বৈভব, প্রভাবশালী এবং অর্থবান পিতা, সেক্ষেত্রে বলিউড কানেকশন তো একটা অংশ আছে, কিন্তু এই পরের প্রজন্ম বারবার দেখা যাচ্ছে, সেটা হলিউডেও, সেটা বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও, পরের প্রজন্ম ড্রাগের দিকে আসক্ত হচ্ছে কেন? তোমার কি মনে হয়? সুমন, এই যে এত প্রাচুর্য, যেটা তোমার প্রশ্নের একটা অংশ, তোমার প্রশ্নের অংশের মধ্যেই বোধহয় কোথাও উত্তর আছে। এত প্রাচুর্য, এত পাওয়ার মধ্যে পাওয়ার শ্রম না পাওয়ার মধ্যে যে একটা অপেক্ষা থাকে, এগুলো হারিয়ে যাচ্ছে। এর ফলে কি হয়, প্রাপ্তি যদি অতিরিক্ত পর্যায়ে পৌঁছয় সুমন, তারও একটা ক্লান্তি আসে। তাহলে আর কি নিয়ে সে উত্তেজিত হবে? এটা একটা এমন জীবন প্রায়, মানে আমি আরিয়ান খানের কথা বলতে পারবো না, কারণ তাকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু তারা একটা বিশেষ জীবন চর্চার প্রতিনিধিত্ব করছে, জানি আমরা কথা বলছি। এবার সেইখানে কিন্তু আমরা বহু সময় দেখতে পাচ্ছি যে এদের জীবনে অপ্রাপ্তির কোনো পরিসরই আর থাকছে না। এমনকি যদি কখনো চাপও আসে, কোনো খারাপ লাগার জায়গাও তৈরি হয়, সেটা হয়তো ক্ষুদ্রাতে ক্ষুদ্র খারাপ থাকা, সেই ফ্রাস্ট্রেশনের সঙ্গে মোকাবিলা করবার কিন্তু কোনো লার্নিংও তাদের হচ্ছে না সুমন। এমনকি আমি এরকমও বহু সময় দেখেছি, এই ধরো আমাদের ডিসিপ্লিনের একটা শিক্ষা তো আমরা স্কুল থেকেও পাই সুমন, খুব প্রভাবশালী, খুব ক্ষমতাশালী মানুষদের সন্তানরা যখন স্কুলে পড়ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বহু সময় ডিসিপ্লিনের ক্ষেত্রে অন্যান্যরা অনেক সদয় হয়। এর ফলে কি হচ্ছে, আমার কৃতকর্ম থেকেও যে আমার একটা লার্নিং বা আমার একটা ডিসিপ্লিনের শিক্ষা, সেটা কিন্তু কোথাও তৈরি হচ্ছে না। এই যে এবার তাহলে সব পেয়েছি একটা জীবন, সেখানে আর কি থাকছে যা দিয়ে আমি আনন্দ পাবো, যা দিয়ে আমি উত্তেজনা পাবো? তাহলে আমি একটা সিনথেটিক উত্তেজনা খুঁজছি, আমি একটা আর্টিফিশিয়াল উত্তেজনা খুঁজছি। তার কারণ আবেগের উত্তেজনা, জীবনের উত্তেজনা, অনেক কষ্টসাধ্য করে কিছু পাওয়ার যে উত্তেজনা, এর তো কোনো অবকাশ এই মানুষগুলির জীবনে মূলত নেই। এবং আরেকটা দিক এক্ষেত্রে আমি দ্রুত উল্লেখ করতে চাইবো সুমন, আমি বহু সময় দেখেছি অনেক সময় পরিবারের মানুষ, এমনকি হয়তো মা বাবা, তারাও বলছেন যে ইটস অল রাইট, অ্যাজ ইফ এটা বলার মধ্যে দিয়ে তারা একটা কোথাও কুল প্যারেন্টস হওয়ার চেষ্টা করছেন। আমি জানি না এক্ষেত্রে সেটা ঘটেছিল কিনা, কারণ গৌরী খান শাহরুখ খানের পেরেন্টিং আমি দেখিনি, কিন্তু বহু সময় আমি এটা দেখেছি যে তারাও কিন্তু অনেক ক্ষেত্রে মনে করছে যে এটাই বোধহয় বন্ধুত্বপূর্ণ আচরণ। আমরা যদি সন্তানের চোখে পপুলার হওয়া, কুল হওয়াটাকে মূল উদ্দেশ্য করে ফেলি, ওর চোখে প্রিয় হওয়াটাকে মূল উদ্দেশ্য করে ফেলি, তাহলে কিন্তু ওর ভালো থাকা বা ও কোথায় কোথায় বিপদে পড়তে পারে তার আগাম জানানি দেওয়ার ভূমিকা থেকে নিজেদের বিরত করে ফেলছি। একটা বিরাট বিপদ যতক্ষণ না আসছে আমরা তাকে আটকে দিচ্ছি। আমরা কিন্তু বলছি ওই প্রায় মেহুনা, এই মেহুনা জীবন যে বাচ্চার জীবনে রয়েছে সুমন, সে কিন্তু একটা বড় ধাক্কার মুখোমুখি না হলে, তার পিতা মাতা, তার পরিপার্শ্ব থাকলেও যে আইন তার পাশে না দাঁড়াতে পারে, এই প্রথম হয়তো সে এক্সপিরিয়েন্স করছে। এইটা আমার মনে হয় একটা খুব বড় বার্তাও কিন্তু বাকিদের কাছে পৌঁছে দিতে পারে, যে কোথাও তাহলে কি আমরা তাদেরকেও একটু অপ্রাপ্তি, একটু না পাওয়ার সঙ্গেও বসবাস করতে শেখাবো। সবসময় কিন্তু অবসাদ থেকেই যে অ্যাডিকশন আসবে তা নয় সুমন, প্রাচুর্য থেকেও আসতে পারে। অভাব না থাকাটার অভাবটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক অনুত্তম চমৎকার একটা কথা বলেছে। প্রায় আমার মনে পড়ে যাচ্ছিল সেই প্রবলেম অফ প্লেন্টির বিষয়টা।
ও ম্যায় হুঁ না, তিনটে শব্দে কি চমৎকার বিশ্লেষণ করলো এই মানসিকতার। এই ম্যায় হুঁ না, কালকে আমরা জানি না আদৌ শাহরুখ খানের সত্যি সত্যি বা গৌরী খানের প্যারেন্টিং কিরাম ছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনিবার্যভাবে পুরনো একটা সাক্ষাৎকারের অংশ, যখন আরিয়ানের বয়স কয়েক মাস, তখন পিতা হিসেবে শাহরুখ খানকে সিমি গারওয়াল যখন জিজ্ঞেস করছেন, তিনি তখন যে তালিকা দিচ্ছেন যে স্বাধীনতা, যে প্রাপ্তি কি তিনি তার ছেলেকে দিতে চান, শাহরুখ বলছেন, অনুত্তমা একেবারে এই শব্দবন্ধে বলছেন যে আমি যা যা পাইনি সমস্ত কিছু আমি তাকে ঢেলে দিতে চাই, এবং সেই যা তালিকা তিনি দিচ্ছেন সেই তালিকা মারাত্মক, যে কোনো মধ্যবিত্ত পরিবারের বাবা মারা শুনলে হার্ট অ্যাটাক করবে। মানে কি কি তিনি ঢেলে দিতে চান এবং তার ছেলে কি করুক বাবা হিসেবে তিনি চান, সে মারাত্মক। মানে তার একটা অংশ প্রায় ক্রাইমের পর্যায়ে পড়ে আমাদের মধ্যবিত্ত মূল্যবোধের দিকে দেখলে। কিন্তু শাহরুখ খানের অত্যন্ত পুরনো ইন্টারভিউ, আমি বলছি আবার, সোশ্যাল মিডিয়ায় সবাই অত্যন্ত জাজমেন্টাল। শাহরুখ সত্যি যা সাক্ষাৎকারে বলেছিলেন সেইভাবেই ছেলেকে মানুষ করেছেন কিনা এই ব্যক্তিগত অভিজ্ঞতা আমার, অনুত্তমার বা জয়ন্তর যেমন নেই, আমি নিশ্চিত সোশ্যাল মিডিয়ায় যারা এই তীব্র আক্রমণ করছে তাদেরও নেই। সুতরাং পুরনো সাক্ষাৎকার সেই জায়গায় থাকা ভালো, কিন্তু নিঃসন্দেহে এই ম্যায় হুঁ না মানসিকতার একেবারে স্পষ্ট ছাপ ফেলেছিল সেই সাক্ষাৎকারের ওপর। আমি দ্রুত এবার দেখাবো যে আরিয়ানকে মানুষ করার ক্ষেত্রে কি ব্যাকগ্রাউন্ডার আছে তো আমাদের হাতে নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে এনসিবি আদালতে দাঁড়িয়ে ঠিক কি বলল আজকে, দেখুন। মাদক কাণ্ডে শাহরুখ খানের ছেলের এনসিবি হেফাজতের মেয়াদ বাড়ল। আরো 3 দিন এনসিবি হেফাজতেই থাকতে হবে আরিয়ান খানকে। শাহরুখ পুত্রের জামিনের আর্জি খারিজ করে দিল আদালত। আরিয়ানের আইনজীবী সতীশ মান শিন্ডে এদিন আদালতে সওয়াল করেন, আরিয়ানের কাছে ক্রুজের এন্ট্রি পাস ছিল না, বোর্ডিং পাস ছিল না, ক্রুজ পার্টির আয়োজকদের সঙ্গে তার কখনো দেখা হয়নি। অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিং পাল্টা সওয়াল করেন, আরিয়ানকে পার্টিতে ডাকা হয়েছিল কেন, তারও তদন্ত হওয়া দরকার। বিচারক এদিন জানতে চান ক্রুজ পার্টিতে কার কাছ থেকে কত পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। আদালতে উপস্থিত এনসিবি আধিকারিকরা দাবি করেন, আরবাজ মার্চেন্টের কাছে 6 গ্রাম চরস, মুনমুন ধমেচার কাছে 5 গ্রাম চরস, বিক্রান্ত চোখরের কাছে 5 গ্রাম মেফেড্রন, 10 গ্রাম কোকেন, স্মিথের কাছে 14টি এমডিএমএ ট্যাবলেট, গমিতের কাছে 4টি ট্যাবলেট পাওয়া গেছে। শাহরুখের ছেলে আরিয়ানের আইনজীবী সতীশ মান শিন্ডে বিচারকের উদ্দেশ্যে বলেন, আরিয়ানের কাছ থেকে কোনো মাদক বাজেয়াপ্ত হয়নি, তাই তাকে জামিন দেওয়া হোক। অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিং পাল্টা সওয়াল করেন, আরিয়ান খানের সঙ্গে যারা ছিলেন তাদের কাছে মাদক ছিল। আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে অনেক তথ্য সামনে এসেছে। জানা গেছে যে তিনি মাদক পাচারকারীদের সঙ্গে যোগাযোগ করতেন, কোড ওয়ার্ডে মাদকের বিষয়ে কথা বলতেন, এমনকি মাদকের জন্য তিনি নগদ টাকা লেনদেন করেছিলেন বলেও হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে জানা গেছে বলে আদালতে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল। শাহরুখ পুত্রের আইনজীবী তখন বলেন, এর আগে 400 গ্রাম মাদক উদ্ধারের ঘটনাতেও হাইকোর্ট জামিন দিয়েছে, কিন্তু পাল্টা যুক্তিতে অতিরিক্ত সলিসিটর জেনারেল বলেন, আরিয়ান বিদেশে গিয়েও মাদক নিয়েছেন, এর সঙ্গে আন্তর্জাতিক চক্রের যোগ থাকতে পারে। এনসিবি সেই বিষয়টার তদন্ত করতে চায়। দুপক্ষের সওয়াল জবাব শুনে আরিয়ান খান সহ 8 জনকেই 7 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত এনসিবি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। कंजम्पशन का कोई एविडेंस ही नहीं है। वो लोग ना तो शिप बोर्ड किए थे, ना ही शिप के तरफ जा रहे थे। वो लोग को शिप के जाने से पहले ही उन लोग को पकड़ा था। तो कंजम्पशन का भी कोई आरोप जो है वो सिद्ध होता ही नहीं। कोई भी कनेक्शन नहीं है, व्हाट्सएप चैट में भी कोई भी कनेक्शन नहीं है। শনিবার গভীর রাতে একটি ক্রুজ থেকে 23 বছর বয়সী আরিয়ান সহ 8 জনকে মাদক রাখার এবং নেওয়ার অভিযোগে আটক করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। পরে তাদের গ্রেফতার দেখানো হয়। মাদক কাণ্ডে শাহরুখ খানের ছেলের গ্রেফতারির খবর সামনে আসার পরই দেশ জুড়ে তোলপাড় পড়ে যায়। রবিবার রাতে আদালতে তোলা হলে 23 বছর বয়সী আরিয়ানকে একদিনের এনসিবি হেফাজতে পাঠায় আদালত। রাতে কালো টি শার্ট পরা আরিয়ানকে এনসিবির দপ্তরে নিয়ে আসা হয়। শাহরুখ পুত্রের বিরুদ্ধে এনডিপিএস আইনের 8 সি ও 27 নম্বর ধারায় মাদক নেওয়া এবং 20 বি ধারায় মাদক রাখা, কেনাবেচা ও লেনদেনের অভিযোগ আনা হয়েছে। 20 বি ধারা অনুযায়ী কারো কাছে অল্প পরিমাণ মাদক মিললে সেক্ষেত্রে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত জেল এবং 10,000 টাকা পর্যন্ত সাজার সংস্থান রয়েছে। আর উদ্ধার হওয়া মাদকের পরিমাণ বাণিজ্যিকের থেকে কম অথচ সামান্য থেকে বেশি হলে সেক্ষেত্রে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল এবং 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার সংস্থান আছে। সূত্রের খবর, রবিবার রাতে ছেলের সঙ্গে 2 মিনিট ফোনে কথা বলেন শাহরুখ খান। এনসিবি সূত্রে দাবি, জেরার সময় আরিয়ান কান্নায় ভেঙে পড়েন। তারপর জেরার মুখে তিনি 4 বছর ধরে মাদক নেওয়ার কথা স্বীকার করেন। সোমবার সকালে নীল জ্যাকেট পরে এনসিবির দপ্তর থেকে আদালতের উদ্দেশ্যে রওনা হন আরিয়ান, কিন্তু সেখান থেকে এদিনও জুহুর মান্নাতে ফেরা হলো না শাহরুখ পুত্রের। আপাতত আরো 3 দিন তার ঠিকানা এনসিবির দপ্তর।
অন্যদিকে এদিনই মাদক কাণ্ডে গোরেগাঁও থেকে শ্রেয়াস নাইয়ার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তিনি মাদক পাচারে মিডলম্যান হিসেবে কাজ করতেন। আরিয়ানের সঙ্গেও শ্রেয়াসের যোগ ছিল বলে অভিযোগ। এ নিয়ে রবিবার থেকে মাদক কাণ্ডে 9 জনকে গ্রেফতার করল এনসিবি। এবিপি আনন্দ। আরিয়ান খানের মনস্তত্ত্বের কথা হলো, আমি জয়ন্তর কাছে যাব। জয়ন্ত, আমি আইনের দিক থেকে এই মামলাটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? আমি এই জন্যই জিজ্ঞেস করেছি যে তোমার মনে থাকবে যে আমরা সেই সময় স্টুডিওতে অনুষ্ঠান করছিলাম যে সলমান খানকে সেদিন জামিন পেলেন এবং জামিন দেয়া হবে, তুমি বলছিলে যে রাত 8টা অবধি ভারতবর্ষের কোন প্রান্তে কোন আদালত খোলা থাকে শুধুমাত্র সলমান খানের জন্য খোলা থাকতে পারে, এবং সেই সুবিধে তার ভগ্নাংশ কি সাধারণ মানুষ, সাধারণ বিচার প্রার্থীরা পায়, যার ফলে ক্ষমতাশালীদের হাত অনেক লম্বা, আমরা প্রত্যেকে জানি। কিন্তু জয়ন্ত, আইনের দিক থেকে এই যে ধারায় মামলাগুলো করা হচ্ছে, যে অভিযোগগুলো এনসিবির তরফ থেকে আনা হচ্ছে, ঠিক কোথায় দাঁড়িয়ে আছে এই মামলা জয়ন্ত? প্রথমে আমি একটা কথা বলতে চাইব সুমন, যে তোমার যুক্তিতক্ক অনুষ্ঠানে দেবাঞ্জন কাণ্ড নিয়ে বলতে গিয়ে আমি বলেছিলাম যে বাবা মারা তাদের দায় অস্বীকার করতে পারবেন না। শাহরুখ খানের প্যারেন্টিং আমরা হয়তো দেখিনি, কিন্তু ওই যে ভিডিওটা তুমি বিশ্বাস করো বা না করো, তার যদি 1 ভগ্নাংশ সত্যি হয় তাহলে তার কিন্তু প্রশ্রয় ছিল, এবং একই ধরনের প্রশ্রয় এই মুহূর্তে দক্ষিণ কলকাতা এবং তার আশেপাশে অনেক জায়গায় এই ধরনের রেপ পার্টির আয়োজন, এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাড়ির মা বাবারা তারা তাদের প্রশ্রয় কিন্তু থাকছে, এটা প্রথম। দ্বিতীয় কথা, অনুত্তমার সাথে আমি একমত যে অপরাধ করার একটা নেশা থাকে, মোহ থাকে। আমি 23 বছর এই জগৎ নিয়ে মামলা করতে গিয়ে দেখেছি, অনেকে জানে এটা অপরাধ, কিন্তু আমি করব, আমার দাপট, আমার বাবা আছেন, আইন জগৎ, পুলিশ জগৎকে দাবিয়ে রাখা, জানিস আমার বাবাকে বলার মধ্যে যে দৃঢ়তা থাকে, যে দৃপ্ততা থাকে, এটা কিন্তু কম কথা নয়। এবার হচ্ছে 3 নম্বর। দেখো একটা আশ্চর্য ব্যাপার দেখলাম আজকে, যদি সাধারণ কোনো বাড়ির কোনো ছেলেকে গ্রেপ্তার করা হতো, যে ধরনের অ্যামাউন্ট বলা হচ্ছে, মনে রাখতে হবে, আমি সাধারণ মানুষদের জন্য বলবো যে এই ধরনের মাদককে 2টো ভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে স্মল কোয়ান্টিটি, তার নিচেও একটা সংখ্যায় কিন্তু মানুষ নেশা করার জন্য নিজেদের কাছে রাখতে পারে। তারপরে আছে কমার্শিয়াল কোয়ান্টিটি, যেটা একেবারে বেআইনি এবং তার জন্য জামিন হবেও না, বা আগাম জামিন তো হবেই না, তারপর জামিন হবে কিনা মাননীয় বিচারক নির্ধারণ করবেন। তুমি চরসের কথা বললে, চরস এবং এই প্রথমে বলি কোকেন যেমন 2 গ্রাম স্মল কোয়ান্টিটি, আর কমার্শিয়াল কোয়ান্টিটি হয়ে যাচ্ছে 100 গ্রাম। এইভাবেই মানে এক একটা জায়গা, মানে এক একটা অ্যামাউন্ট বলে দেওয়া আছে। এখানে প্রতিটা ক্ষেত্রে আমি যতটা বুঝতে পারলাম যেন একটা মাঝামাঝি একটা সংখ্যা, অর্থাৎ চাইলে তোমাদের বের করে দেওয়া যেতেও পারে, এরকম কোথাও যেন একটা ধারণা আমার মনে হচ্ছে। কেন তা হবে? সাধারণ মানুষের ক্ষেত্রে এটা হতো না। সাধারণ মানুষের ক্ষেত্রে জামিন পাবে না, 10 বছর 14 বছর 15 বছর জেলে থাকো, তারপরে তুমি বাইরে বেরিয়ে এসো। কিন্তু যে কথা তুমি বললে সুমন, আমি সলমান খানের অনুষ্ঠান নিয়ে বলতে এসে যে কথা বলেছিলাম যে প্রভাব প্রতিপত্তি দুটোই অসীম অর্থশালী, একদিকে প্রভাব আর একদিকে হচ্ছে প্রতিপত্তি, অর্থ, তা দিয়ে অনেক কিছু করে দেওয়া যায়। যে অফিসাররা তাদের গ্রেপ্তার করতে গেছিলেন আমি স্যালুট করব, পাশাপাশি এটাও বলবো এটাই তো আপনাদের দায়িত্ব ছিল। 4 বছর ধরে কি করে আরিয়ান খান মাদক সেবন করে, তখন আপনারা কোথায় ছিলেন? হঠাৎ কেন এতদিন পরে? এবং কেন শুধু ওই জাহাজে, অন্য কোথাও এনারা মাদক নেন না? এতদিন আপনারা কোথায় ছিলেন? সাধারণ মানুষের ছেলে, নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে হলে এতক্ষণ, অনেক আগে, এতক্ষণ না 4 বছর আগেই তাদের গ্রেপ্তার করা হয়ে যেত। কিন্তু ওই যে কোথাও একটা ফাঁক রাখতে হবে, প্রভাবশালী বাবা, প্রতিপত্তিশালী বাবা, অনেকে হয়তো ভুল করে বলবে নায়কের ছেলে, আমি বলবো নায়কেরা নন, নায়ক তো সন্দীপ উন্নিকৃষ্ণন, হেমন্ত কারকারে, নিরঞ্জন, যিনি তার 1.5 মাসের বাচ্চাকে রেখে ছুটে যান। একজন অভিনেতা অভিনয় করে যে পয়সা পেয়েছেন, তার সঙ্গে কেন আমরা প্রভাব প্রতিপত্তিশালীদের তুলনা করি? আমি ঠিক এই পয়েন্টে আরেকবার অনুত্তমার কাছে আসবো। জয়ন্ত বলছে যে না, নায়ক নন, কিন্তু ফ্যাক্ট হচ্ছে অনুত্তমা যে সমাজ, গোটা ভারতবর্ষ এবং ভারতের বাইরেও আমি দেখেছি শাহরুখ খানকে শুধু পর্দার নায়ক না, আইকন হিসেবে দেখা হয়। ঠিক যে কারণে তুমি লক্ষ্য করে দেখবে যে একেবারে বাচ্চাদের ক্লাসের পড়াশুনোর অ্যাপেরও এন্ডোর্স করছেন শাহরুখ খান। তিনি বলছেন যে এই অ্যাপটা ভালো, এতে আপনার ছেলে মেয়ের এই শ্রীবৃদ্ধি হবে।
মানে আমি বলছি যে এটা যেমন একটা দিক যে শাহরুখ খান বললে কোনো কোনো অভিভাবক ভাবতেই পারেন যে এই অ্যাপটা বা এই পড়াশুনোর জিনিসটা বোধহয় খুব বিশ্বাসযোগ্য, পাশাপাশি আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছেলে মেয়েদের কুকীর্তির ছাপ আরেকটা আর্গুমেন্ট এটাও হতে পারে তার বাবার কেরিয়ারে বা বাবার বিশ্বাসযোগ্যতায় পড়াটা কি মানে কতটা উচিত। মানে সুনীল দত্ত কিন্তু গোটা জীবন অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তার রাজনৈতিক তার আগে সিনেমার জীবনে কাটিয়েছিলেন। সঞ্জয় দত্তের ক্ষেত্রে বারবার হয়তো কয়েকবার আঙুল উঠেছে, কিন্তু সঞ্জয় দত্তের আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে কোনো কুকর্মের জন্য সরাসরি বাবাকে দায়ী করা ঠিক কিনা, আরিয়ান খানের জন্য সরাসরি শাহরুখ খানকে দায়ী করা ঠিক কিনা, তোমার কি মনে হয়? দেখো সুমন, আমি যেটা একটু আগে জয়ন্ত বলছিলেন, নায়কের সংজ্ঞা জয়ন্তর কাছে যা আর আপামর ভারতবাসীর কাছে যা সেটা অনেক সময় এক নাই হতে পারে, কারণ আমরা এক ধরনের ওয়ারশিপিং কালচারে বিশ্বাস করি, আমরা হিরোর প্রতিমূর্তি নির্মাণে বিশ্বাস করি। সেখানে অনেক মানুষ যারা অভিনয় জগতের সঙ্গে আছেন, যারা খেলার জগতের সঙ্গে আছেন, যাদের আমরা তথাকথিত সেলিব্রিটি বলি, তাদের মধ্যে কেউ রাজনীতি জগতেও থাকতে পারেন, তাদের মধ্যে আমরা একটা হিরোত্ব আরোপিত করে তাদেরকে একটা উচ্চাসনে বসিয়ে বারবার তাকিয়ে দেখতে চাই। যে কারণে তো আজকেও শাহরুখ খানের বাড়ির বাইরে ভিড় হয়, আমরা জানি তিনি বারান্দায় এসে হাত টাত নাড়েন। এই জায়গাটা কিন্তু তার ভক্তকুলই তার মধ্যে তৈরি করে দিয়েছেন, যেটা হয়তো তুমি যখন বলছো যে কখনো অ্যাড দুনিয়ায় সেটাকেই ব্যবহার করা হয়েছে, যার জন্য মানুষের মনে হয়েছে যে শাহরুখ খান যদি বলেন সেটা শোনবার মতো বিষয়। এবং আমরা যেহেতু আমাদের দৈনন্দিন জীবনে নিজেদের মধ্যে কোথাও অনেক সময় সেই হিরোকে খুঁজে পাই না, অন্যের মধ্যে সেই হিরোকে দেখতে পেলে যেন তাকে একটা আদর্শ করে এগোনোর কথা ভাবি, সেখানে একটা বিরাট ধাক্কার জায়গা এখানে তৈরি হতে পারে। তবে পাশাপাশি আমি তোমাকে এটাও বলবো সুমন, যে আমরা এত সরল সমীকরণও করব না যে যে সন্তান যা কাজ করছে একেবারে তার হুবহু বাবা মা ইত্যাদি তাদের মধ্যেও থাকবেন, এদের কাজের জন্য তাকেই সবসময় আমরা ধরবো। সবসময় আমরা সেই ইকুয়েশনটাকে এত সরলীকরণ করব না, আমি অন্তত এই অতি সরলীকরণে বিশ্বাস করি না। কিন্তু যে জায়গাটাতে প্রশ্ন থেকে যাবে সেটা হচ্ছে যে সেই সন্তানের জন্মের পর থেকে আজকের যে জীবন চর্যা, সেখানে তার পারিবারিক মূল্যবোধ, সেখানে তার পরিবারের ভূমিকা, সেখানে কোথাও আমি যদি দায়ী অন্তত না বলি, দায়িত্বের কথা অন্তত বলবো সুমন, কোথাও বোধহয় সেখানে রিফ্লেক্ট করবার দরকার আছে যে এই যে 4 বছর ধরে সন্তান মাদক সেবন করছেন, পরিবারকে কিচ্ছু আজ পেলেন না। জয়ন্ত যেটা বলছেন যে আইনকে হয়তো প্রভাব দেখিয়ে কিছুভাবে ধামাচাপা দেওয়া হয়েছিল, জয়ন্তের কথা সে ইঙ্গিত ছিল, কিন্তু আমার পরিবারে কেউ যদি অনেক দিন ধরে মাদক সেবন করছেন হয়, সেখানে তো তার বাড়ির লোকেদের বুঝতে পারবার কথা, তাদের তরফ থেকে কি কোনো প্রতিরোধ গড়ে উঠেছিল? যদি না গড়ে উঠে থাকে, সেখানে একটা দায়িত্বের প্রশ্ন আবারও চলে আসে। এবং যে ইন্টারভিউটার কথা তুমি বলছিলে, অনেক সময় এই ধরনের বাক্যালাপের পরিবেশ যদি বাড়িতে থাকে, তাহলে সন্তানের এমন অনেক আচরণ কোথাও যেন মান্যতা পেয়ে যায় সুমন, যেটা বাকি সমাজের চোখে, আইনের চোখে কখনোই গৃহীত হওয়ার মতো নয়। এই যে আমি যা পাইনি তোমায় দেব, আমি যা পাইনি সেটা তোমায় দিতে গিয়ে তোমার জীবনের অনেক না পাওয়ার সঙ্গে লড়বার রসদও তোমার থেকে আমি কেড়ে নিচ্ছি, কিন্তু তোমাকে এমন কিছু বিপন্নতার দিকে ঠেলে দিচ্ছি যার সামনে দাঁড়িয়ে কিন্তু তখন তুমি অমুক বাবার, অমুক মায়ের, অমুক সন্তানের হয়েও আদতে সেই প্রতিরক্ষা কবচটি পাবে না। তার কারণ সেখানে আজ না হোক কাল, 4 বছর পর, 5 বছর পর, আমরা তো প্রভাবশালী মানুষদেরও জীবনে আইনের হস্তক্ষেপ দেখেছি। হ্যাঁ, হয়তো বাকিদের তুলনায় সেখানে কোথাও কোথাও কিছু এদিক ওদিক থাকে, যেটা জয়ন্ত বলছিলেন, কিন্তু তারা একেবারে আইনের আঁচ বিযুক্ত এমনটা তো আমরা দেখছি না। এবং সেটা তো শাহরুখ খানও নিশ্চয়ই দেখেছেন, তার পরিবারও নিশ্চয়ই দেখেছেন। সেখানে কোথাও প্রশ্ন উঠতে পারে যে আরেকটু সজাগ হওয়া যেত কি, আরো অন্য কোনোভাবে কি সন্তানকে কোথাও তার কৃতকর্মের ফলাফল সম্পর্কে জানান দেওয়া যেত? কারণ তুমি যাই করো আমি তোমার পাশে আছি, এটা যদি বলি, বা আরেকটা এখানে আমি বলবো, আজও যদি আইনের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ে সুমন, আজও যদি তিনি প্রভাবশালী পিতার সন্তান বলে খুব দ্রুত ছাড়া পেয়ে যান, আবারও কিন্তু তার লার্নিংটা হয় না, আবারও কিন্তু জানবে ওই ম্যাহুনা। সেটা কিন্তু সমাজের কাছেও যেমন একটা খুব খারাপ বার্তা দেয়, সন্তানের কাছেও বড় একটা সুবার্তা এনে দেবে না। একেবারে অনেক ধন্যবাদ অনুত্তমা। আপনারা জানেন ভারতবর্ষের কোনো ঘটনা কোনোভাবেই রাজনীতির আঁচ এড়িয়ে থাকতে পারে না, আর এইখানে একেবারে রাজনীতি এবং আমাদের রাজ্যের নাম করে রাজনীতি। তার কারণ
এই রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। আমার পরের প্রতিবেদন তাই নিয়ে, তারপর আমার রাজনীতির জগতের অতিথিদের কাছে আসব। অনির্বাণ গাঙ্গুলি, যিনি বিজেপি নেতা, তিনি লিখছেন এবং এই বিধানসভায় প্রার্থীও হয়েছিলেন, মাদক কাণ্ডে গ্রেফতার করা হয়েছে বর্তমান পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। এই বলে তিনি প্রশ্ন তুলছেন যে এমন একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর যার পরিবার এমন কুকীর্তির সঙ্গে জড়িয়ে পড়েছে, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্ম কি এমন ব্র্যান্ড অ্যাম্বাসেডরকেই আদর্শ মানবে? তার অবশ্য জবাবও দিয়েছে তৃণমূল। দেখুন প্রতিবেদন, তারপর আলোচনা আসবে। কিং খান বলিউডের বেতাজ বাদশাহ, তিনি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডারও। होगा सारा जहां अच्छा, पर कहते हैं बंगाल में कुछ खास है। नतून बांग्ला प्रगतिर बांग्ला। মাদক কাণ্ডে এনসিবির হাতে গ্রেফতার হয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আর এ নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে ফেসবুকে এই পোস্ট করেছেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। ফেসবুকের পোস্টে বিজেপি নেতা লিখেছেন, মাদক কাণ্ডে গ্রেফতার করা হয়েছে বর্তমান পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। শনিবার মাঝরাতে মাঝ সমুদ্রে উদ্যম চলছিল রেভ পার্টি, আর এই পার্টি থেকেই শনিবার রাতে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করেছিল এনসিবি। এমন একজন ব্র্যান্ড অ্যাম্বাসাডর যার পরিবার এমন কুকীর্তির সঙ্গে জড়িয়ে পড়েছে, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্ম কি এমন ব্র্যান্ড অ্যাম্বাসাডরকেই আদর্শ মানবে? ভারতবর্ষের সীমান্তবর্তী আমাদের রাজ্য পাচার থেকে শুরু করে অনুপ্রবেশ সহ একাধিক সমস্যায় জর্জরিত, আর ড্রাগস ব্যবসার টাকা যায় একাধিক জঙ্গি সংগঠনের হাতে, যাতে ভারতবর্ষের মধ্যে অস্থিরতা সৃষ্টি করা যায়। তাই পশ্চিমবঙ্গকে ঘিরে যখন গভীর ষড়যন্ত্র চলছে, তখন আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে ভাবতে হবে তার ঐতিহ্য রক্ষার সংকল্প আমাদেরই নিতে হবে। উনি যেটা বলছেন সেটা কমিউনাল অ্যাঙ্গেলে বলছেন। শাহরুখ খান একজন স্টার, যে নামী ব্যক্তি হয় তার খ্যাতির জন্যে তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে। এইটার সাথে তার ছেলে, তার পরিবার, তার সংসার, তার ব্যক্তিগত জীবন, যেটা নিয়ে বিজেপি টানে, তার সাথে কোনো সম্পর্ক নেই। শাহরুখ খানের ছেলে গ্রেফতার হওয়ার পর যখন বিজেপি নেতা তাঁর বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রসঙ্গ টানছেন, তখন কংগ্রেস মুখপাত্র শামা মোহাম্মদের অভিযোগ, আদানি গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা গুজরাতের মুন্দ্রা বন্দর থেকে প্রায় 21,000 কোটি টাকার মাদক উদ্ধারের ঘটনা থেকে নজর ঘোরাতেই এখন শাহরুখ খানের ছেলের গ্রেফতারের বিষয়টি বড়সড় করে তুলে ধরতে চাইছে এনসিবি। এখন এনসিবি কয়েকজনকে ধরেছে যাতে সবাই ওই ঘটনা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু আমার প্রশ্ন, গুজরাতের মুন্দ্রা বন্দরে মাদক উদ্ধারের ঘটনার তদন্ত হচ্ছে না কেন? কি হয়েছিল ওখানে? কেন এই মাদক উদ্ধারের ঘটনাকে অবজ্ঞা করা হচ্ছে? Where is the accountability? Who is responsible? Who runs the port? Who is the state government? Who is the officer in charge? We must hold people accountable who are taking the young people of our lives. उनके बच्चों का भविष्य बिगाड़ रहे हैं, उन लोगों के लिए कौन जिम्मेदार है? This is ये जो पैसा है, it's illegal money. It is going towards perhaps anti-India activities. It is a matter of national security. পাল্টা তদন্তকারীদের বক্তব্য, মাদক উদ্ধারের সমস্ত ঘটনাকেই সমান গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়। দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি দেবাংশুর কাছে আসবো। দেবাংশু, দেখলে অনির্বাণ বাবুর প্রতিক্রিয়া সোশ্যাল না, আমার কিছু বলার নেই। একটা রাজনৈতিক দল কোন পর্যায়ে নামতে পারে একটা পরাজয়ের পর। যাই হোক, আমার এখানে দুটো প্রশ্ন, যে উনি বললেন যে তার ছেলে এই কাজের সঙ্গে যুক্ত, সেই কারণে তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, বঙ্গ বিজেপির একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল সুমন দা, সে বঙ্গ বিজেপির ব্র্যান্ড অ্যাম্বাসেডরের নাম হচ্ছে কৈলাস বিজয়বর্গী, যার ছেলের বিরুদ্ধে আধিকারিকদের ব্যাট দিয়ে পেটানোর অভিযোগ উঠেছিল, আমি যদি খুব ভুল না হই। তো সেটা তো বঙ্গ বিজেপির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাহলে কি ব্যাপারটা দিলীপ ঘোষের সঙ্গে মিলে যাচ্ছে? যে এইভাবে তো এগুলো তুলনা করার কোনো জায়গা ওঠে না। একজন ব্যক্তি, যেটা ফিরাদ বাবু বলেছেন, ববি হাকিম বলেছেন, তিনি তার ব্যক্তিগত খ্যাতি, তার পরিচিতি, সেই কারণে একটা রাজ্যকে রিপ্রেজেন্ট করেন। আজকে অমিতাভ বচ্চন গুজরাটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তার বিরুদ্ধে পানামা পেপারস কেলেঙ্কারিতে তার বিরুদ্ধে নাম উঠেছিল, আমরা কি ভুলে গেছি নাকি সেইটা? তো তার জন্য কি তাহলে গুজরাটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে? এটা তো ডাইরেক্ট তার বিরুদ্ধে অভিযোগ। এক্ষেত্রে শাহরুখ খানের ছেলে তার পারিবারিকভাবে কিভাবে জড়িত, যেটা অনুত্তমা দিরা বা জয়ন্ত দ্বারা বলছিলেন, তার পারিবারিকভাবে কি সমস্যা না সমস্যা সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। এখন একজন, তার জন্য তার বাবা এখন আগামী দিনে কি তাহলে বিজেপি ঘোষণা করুক শাহরুখ খানের কোনো সিনেমাকে সেন্সর বোর্ড পারমিশন দেবে না, কারণ তার ছেলে এই কাণ্ডে জড়িয়ে পড়েছে? এ তো কোনো কথাই হতে পারে না। আমি বলবো এরকম কুযুক্তি, নির্বাচনে হারা এবং দুষ্টু লোকেরা বলে যে সেটা করতে বিজেপি সরকারের খুব একটা মাথা ব্যথার কারণ হবে না। না না, সে তো আমরা খুব ভালো মতোই জানি। এখন আমার তো চিন্তাটা অন্য জায়গায়। কালকে যদি শাহরুখ খান বলে আমি নরেন্দ্র মোদীকে আবার 2024-এ প্রধানমন্ত্রী হিসাবে দাবি করছি, তাহলেই না আবার আরিয়ান খান বেরিয়ে আসেন। স্বপনদা, প্রথমত আমি সস্তা রাজনীতি করি না। থ্যাংক ইউ। অনির্বাণ বাবু সস্তা রাজনীতি করেন, এটা অ্যাডমিট করার জন্য। না না, আমি সস্তা রাজনীতি করি না।
অরিন্দমবাবু তিনি তার মতো বলেছেন। আমি এইটুকু বলতে পারি, বিষয়টা বিচারাধীন, এবং সেই বিচারাধীন বিষয়ে শাহরুখ খানের ছেলে কতটা জড়িত কি আছে সেটা এনসিপি প্রমাণ করবে, এবং তারপর সেটাই হবে। বাবা হিসেবে তার দায়িত্ব ছেলেকে মানুষ করা নিশ্চয়ই, কিন্তু এই ছেলেটা দীর্ঘদিন বাইরে পড়াশুনো করে, তো সেখানে কি করে সবকিছু কন্ট্রোল করা বাবা মার পক্ষে অনেক সময় সম্ভব নয়। আর ছেলে দোষ করলে বাবার উপর তাকে দোষী করতে হবে, আমি এই নীতিতে বিশ্বাস করি না। কারণ ছেলের উপর বাবা মার পুরো কর্তৃত্ব থাকে, কন্ট্রোল থাকে, এটা নয়। আর বড়লোক সোসাইটিতে কতগুলো জিনিস ঘটে আমরা জানি, এটা সারা ভারতবর্ষে হয়। অনেক সময় পুলিশ ধরতে পারে, অনেক সময় পুলিশ ধরতে পারে না। একদম একদম, আমি 100% স্বপনদার সঙ্গে একমত। আমি জয়ন্তর কাছে আসবো। জয়ন্ত, পুলিশ ধরতে পারে না নাকি ধরতে চায় না, এই প্রশ্ন উঠছে। তার কারণ আমি অনুত্তমা বহুবার এর আগে আলোচনা করেছি, ঠিক 1 বছর আগে যে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সময় হইচই শুরু হলো, এবং লক্ষ্য করবে তাতেও হালকা করে রাজনীতির আঁচ এলো। কেন? তার কারণ সামনে বিহার নির্বাচন ছিল, তারপরে কটা রেড হয়েছে, তারপরে কটা এই ধরনের পার্টি হয়েছে, এবং সেই তুলনায় একেবারে সমীকরণে ফেললে হয়তো দেখবে দশমিকের সমীকরণটুকু অবধি পাওয়া যাচ্ছে না, এত কম রেড হয়েছে। এবং তখনই শোনা গেল যে বলিউডের অনেক বড় বড় মাথারা যুক্ত আছেন, অনেক এই খানিকক্ষণ আগে যে সমাজের উচ্চ স্তরের কথা স্বপনদা বলছিলেন, তারা যুক্ত আছেন, একাধিক নাম এলো। ইনফ্যাক্ট এটা তো প্রায় গোপন তথ্য আর নেই, সেটা হচ্ছে এই প্রভাবশালী পরিবারগুলোর একাধিক সদস্য একবার জার্মানিতে এয়ারপোর্টে একজন ধরা পড়লেন, সেই মামলা এখনো চলছে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেইটা কার্পেটের তলায় চলে গেল। এই ঘটনা এই প্রথম নয়, এবং দুর্ভাগ্য, আশঙ্কা যে এই শেষও নয়। জয়ন্ত মানবে? কদিন আগে একজন মহামান্য বিচারপতি রিটায়ার করার পরে বললেন যে আইন ধনীদের জন্য। এটা আমি সর্বতোভাবে একমত নই, কিন্তু আবার একেবারে উড়িয়েও দেওয়া যায় না, তার এত বছরের অভিজ্ঞতার ফসল হিসেবে হয়তো তিনি বলেছেন। আমার এই মামলাতে একটা অদ্ভুত জায়গা বা খটকা লাগছে যে এদের কাছে গাঁজা পাওয়া গেছে না কোকেন না চরস, তার পরিমাণ কতটা, সেটা স্মল কোয়ান্টিটি না কমার্শিয়াল কোয়ান্টিটি, বৈধ না অবৈধ, তার জায়গা থেকে সরে গিয়ে আজকে তোমার এখানে আমি দেখছি প্রশ্ন উঠে গেছে যে ক্রুজের পাস ছিল কিনা, ক্রুজের পাস নিয়ে তিনি গেছেন কিনা। অর্থাৎ এগুলি সাধারণ মানুষের ক্ষেত্রে হলে হতো না, প্রভাবশালী প্রতিপত্তিশালী বাবা মাদের ক্ষেত্রে একটা ফাঁক রেখে দেওয়া হয়। বলা যায় না আইন তো ঢুকতেও পারে, বলা যায় না রাজনীতি তো ঢুকতেও পারে, মাফ করবেন, রাজনীতি তো ঢুকতেও পারে, রাজনীতির লম্বা হাত একটা ফাঁক না রাখলে ঢুকবে কোথা দিয়ে বলা যায় না। যেটা দেবাংশুও বলল যে কিছুদিন বাদেই একটা আইন একটা উলট পুরাণ ঘটতেও পারে। কাজেই যে ছেলেগুলিকে একেবারে জেলের আড়ালে রাখার কথা তাদের সম্পর্কে কালকেই শোনা যাচ্ছিল যে এনসিপি কাস্টাডি দাবি করবে না, সুতরাং সেই সম্ভাবনা উড়িয়ে দেব কি করে? আমি বলছি, খানিকক্ষণ আগে অনুত্তমা বলছিল না যে বৈভবের কথা, এলভিস প্রেসলি সম্পর্কে বলা হতো যে ডিনার শেষ করলে নিউ ইয়র্কে, আইসক্রিম খাওয়ার ইচ্ছে হলো, শটান চলে গেলেন লন্ডনে। আমি বলছি যে সমাজের কাণ্ড নিয়ে আমরা এত আলোচনা করছি, তাদের বাইং ক্যাপাসিটি, তাদের অর্থ বৈভব প্রায় সেই রকম। এবং আমাদের আরেকটা জিনিসও বোধহয় মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে যে এই ঘটনায় আবার বলছি 1,33,00,000 ক্যাশ শুধুমাত্র এই রেটটা থেকে পাওয়া গেছে। মানে আমরা কাদের কথা বলছি, কোন আর্থিক স্তরে তারা বিলং করেন, এবং খুব স্বাভাবিকভাবে সেটা করেন বলেই তাদের ক্ষমতার হাতটি কতটা লম্বা বোধহয় এটা থেকে বোঝা যায়। জয়ন্ত? হ্যাঁ, একদম ঠিক, আমি যে কথা মেনে নিচ্ছি, সেজন্যই তো বলছি যে ক্রুজে ঢুকলো কি না, ক্রুজের পাস ছিল কিনা এটা প্রশ্ন হয়ে যায়। সেজন্যই তো সালমান খান, তার জন্য আদালত খোলা থাকে, লিখিত অ্যাপিল দায়ের না হওয়া সত্ত্বেও তার অ্যাপিল গৃহীত হয়, এবং তারপর সে আবার বাইরে বেরিয়ে পড়ে। সেই জন্যই তো সঞ্জয় দত্তের জন্য একটা আইন উঠে গেল বা একটা আইনের পরিবর্তন হলো। এটা সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো হতো না। বারবার আমি এটাই বলি। আর তুমি বললে শুধু এই জাহাজ থেকে 1 কোটির বেশি টাকা, 4 বছরে কত জায়গায় কত রেভ পার্টি হয়েছে, কত মাদক। এবং একটা কথা বলা খুব প্রয়োজন, যেভাবে অন্তর্বাসের সেলাইয়ের মধ্যে ভ্যানিটি ব্যাগের মধ্যে করে ড্রাগ নিয়ে যাওয়া হয়েছে, জুতোর সোলের মধ্যে, তাতে করে বোঝা যাচ্ছে এরা রেগুলার এবং এরা হ্যাবিচুয়েটেড এই ঘটনা ঘটাতে। অর্থাৎ এরা জানতো এটা অপরাধ। কিন্তু এটাও তোমাকে বলে রাখি, কখন ধরা পড়ে জানো? যখন বিপরীত পক্ষের কেউ, অন্য গ্রুপের কেউ পুলিশকে জানিয়ে দেয়, আদারওয়াইজ ধরা পড়া খুব মুশকিল। যেটাকে আমরা বলি সোর্স,
সোর্স কোত্থেকে আসে? ওদেরই কোনো প্রতিদ্বন্দ্বী বা ওদেরই কোনো বন্ধু বান্ধব তারা জানিয়ে দিয়েছিল পুলিশকে যে আজকে এই জাহাজে এই ধরনের পার্টি হবে, তবে পুলিশ এসেছে, নাহলে পুলিশ আসতো না। এবং এই ধরনের ঘটনা সারা দেশে ছড়িয়ে পড়েছে, রেগুলার হচ্ছে। বেশিরভাগ সময় পুলিশ চুপ করে থাকে, কারণ অনেক সময় ওই ম্যায় হুনা বা জানিস আমার বাবাকে এই ধরনের প্রশ্নের মুখোমুখি পুলিশকে হতে হয় বলে তারাও হাত গুটিয়ে রাখে। বলা যায় না কোন রাজনৈতিক ব্যক্তিত্বের ছেলে বা মেয়েকে আমরা ধরে ফেললাম, তারপর আমার পোস্টিং কোথায় হয়ে যাবে। অনেক কিছু নির্ভর করে এর মধ্যে। তবে এটা নিশ্চয়ই একটা গুরুতর বিষয়। পাশাপাশি অল্প বয়সী যারা একেবারে নিম্ন মধ্যমকে একটা উদাহরণ দিই, তুমি যে দেখবে দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছে ছেলেগুলি, রাত্রিবেলায় নাম্বার প্লেট থাকে না, তারা তো গরিব ঘরের ছেলে, তারা কেন যায়? তার কারণ একটা অপরাধ করার মোহ থাকে। এই যে অন্তর্বাসের ফাঁকে করে আমি ড্রাগ নিয়ে যাচ্ছি, তারপর সেখান থেকে ড্রাগ বের করে বন্ধুদের দেব, এর একটা মোহ আলাদা। নাহলে তো ঘরে বসেও কেউ ড্রাগ নিতে পারতো, কিন্তু এইভাবে বন্ধু বান্ধব নিয়ে খাওয়া, এর একটা মোহ, এর একটা নেশাই আলাদা। তার থেকে বোধহয় এই ছেলেরা বিচ্যুত নয়। আর বলিউডে এ ধরনের অভিযোগ ভুরি ভুরি আছে। বলিউডে একটু নেশা না করলে, অপরাধ না করলে, আবার নায়ক বলবো না, অভিনেতা কি? একদম। বলিউড আর ড্রাগ কানেকশন নিয়ে আমাদের পরবর্তী প্রতিবেদন থাকবে, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। বিরতিতে যেতে যেতে আপনাদের সামনে রাখবো যে খানিকক্ষণ আগে জয়ন্ত বলছিল না যে এরা নায়ক নন। অনেকে বলছেন এই গোটা রেডের ঘটনায় নায়ক একজনই, তার নাম সমীর ওয়াংখেড়ে। কেন তাকে নায়ক বলা হচ্ছে, তার আগের কেরিয়ারটা ঠিক কি? সমীর ওয়াংখেড়ের উত্থান আমার পরের প্রতিবেদনের উপজীব্য বিষয়। দেখুন। আরব সাগরের বুকে বিলাসবহুল ক্রুজে হুল্লোড়, আচমকা সেখানে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর হানা, তারপর মাদক রাখার ও নেওয়ার অভিযোগে 8 জনের গ্রেফতারি। একেবারে বলিউডের ছবি টানটান চিত্রনাট্যের মতোই অপারেশন। এই ঘটনায় দেশ জুড়ে সাড়া ফেলে দিয়েছে দুটো নাম, আরিয়ান খান এবং সমীর ওয়াংখেড়ে। প্রথমজন শাহরুখ খানের ছেলে, যাকে মাদক নেওয়ার অভিযোগে এনসিবি গ্রেফতার করেছে। দেওয়ায় মুম্বাই বিমানবন্দরে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি আটকে দেন সমীর। শেষ পর্যন্ত শুল্ক মিটিয়ে ট্রফি ছাড়াতে হয়। 2008 ব্যাচের ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অফিসার সমীর ওয়াংখেড়ে বরাবরই ডিপার্টমেন্টের সৎ এবং নো ননসেন্স অফিসার হিসেবে পরিচিত। তাই যত বড় হেভিওয়েটই হন না কেন, অভিযোগ উঠলে সমীর কাউকে পরোয়া করেন না। সেই গঙ্গাজল ছবির পুলিশ সুপার অমিত কুমারের মতো। तुमने जैसे कई आए और गए, हमारा कुछ नहीं उखाड़ सके। इस गलतफहमी में मत रहना साधु यादव। जब जिस दिन जरूरत पड़ी घसीट के कोतवाली लेके जाएंगे। মজার বিষয় হলো, এই গঙ্গাজল ছবির অভিনেত্রী ক্রান্তি রেডকর হলেন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের স্ত্রী। আবার এই দবাং অফিসারের সঙ্গে বাংলার যোগও রয়েছে। তার শালিকা হৃদয়া বন্দ্যোপাধ্যায় প্রযোজক, তার স্বামী অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় পরিচালক এবং প্রযোজকও। শোনা যায় সমীর নিজেও সিনেমার ভক্ত, আর তার হাতেই গ্রেফতার বলিউডের বাদশার ছেলে। এবিপি আনন্দ। বলিউডে ড্রাগ লিঙ্ক মুশকিল হচ্ছে যে এই কথা বারবার সামনে আসে, একাধিক প্রমাণও পাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত সত্যি সত্যি ঘটনাগুলো ওই হিমশৈলের চূড়া হিসেবে থেকে যায়। সে করে গভীরে যাওয়ার আদৌ কি চেষ্টা করে আমাদের দেশের আইন, সেই আইনের রক্ষক যারা পুলিশ প্রশাসন? দেখুন।
বলিউড এবং ড্রাগস এই দুয়ের যোগসূত্র শুধু পর্দায় নয়, তার পেছনেও। বলিউডের বিভিন্ন ছবিতে যেমন মাদক বিরোধী সচেতনতার বার্তা দেওয়া হয়েছে, তেমনই আবার মাদক কাণ্ডে বারবার জড়িয়েছে বলিউডের তারকাদেরই নাম। গত বছর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদকযোগের বিষয়টি উঠে আসার পর তদন্তে নামে এনসিবি। বলিউডের অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে তারা গ্রেফতার করে। দীপিকা পাডুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলী খান, রকুলপ্রীত সিং এর মতো নামী অভিনেত্রীদের জিজ্ঞাসাবাদ করে এনসিবি। এরপরই ঝাঁ চকচকে বলিউডের অন্ধকার দিক নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়ে যায়। তবে বলিউডের মাদকযোগ অবশ্য আজকের বিষয় নয়। অভিনেতা সঞ্জয় দত্ত বহুদিন আগে একটি টক শোতে নিজেই মাদক নেওয়ার কথা স্বীকার করেছিলেন। অভিনেতা প্রতীক বব্বরও 13 বছর বয়স থেকে মাদক নেওয়ার কথা স্বীকার করেছিলেন। 2001 সালে অভিনেতা ফরদিন খানকে কোকেন সহ গ্রেফতার করেছিল পুলিশ। অগস্ট মাসে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হন অভিনেতা আরমান কোহলি। মাদক পাচার চক্রে নাম জড়িয়েছিল অভিনেত্রী মমতা কুলকার্নিরও। সম্প্রতি মাদক কাণ্ডে অভিনেতা অর্জুন রামপালকেও জিজ্ঞাসাবাদ করে এনসিবি। সপ্তাহখানেক আগে গোয়া থেকে অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলার ভাইকে এনসিবি গ্রেফতার করে। শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেফতারির ভিত তৈরি হয় সেখান থেকেই। এনসিবি সূত্রে দাবি, অর্জুন রামপালের বান্ধবীর ভাই দেমেত্রিয়েটসকে জেরা করে কুনাল জানি নামে এক হোটেল ব্যবসায়ীর হদিশ মেলে। কয়েকদিন আগে কুনাল জানিকে গ্রেফতার করা হয়। এনসিবি সূত্রে খবর, কুনাল জানি ছিলেন সুশান্ত সিং রাজপুতের বন্ধু। কুনালের বিরুদ্ধে মাদক ব্যবসার মিডলম্যান হিসেবে কাজ করার অভিযোগ ওঠে। এনসিবি সূত্রে দাবি, এই কুনালকে জেরা করেই ক্রুজে রেভ পার্টির কথা জানা যায়। সেই মতো যাত্রীর ছদ্মবেশে এনসিবির দুই অফিসাররা ক্রুজে সওয়ার হন। সেখান থেকে গ্রেফতার করা হয় শাহরুখের ছেলে আরিয়ানকে, যিনি আপাতত এনসিবি হেফাজতে। এবিপি আনন্দ। আর এবার আসবো আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রে। উত্তরপ্রদেশের চূড়ান্ত উত্তপ্ত পরিস্থিতির ছবি আজকে এই অনুষ্ঠানেই আপনাদের দেখালাম। লখিমপুর খেরির ঘটনা এক সুরে যোগী সরকারকে নিশানা করেছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি। কিন্তু অনেকেরই প্রশ্ন হলো, এই ঐক্যতান কি সামনের বছর অর্থাৎ রাজ্যের বিধানসভা ভোটেও দেখা যাবে, নাকি সেখানে দলীয় স্বার্থকে সামনে রেখে মায়াবতী, অখিলেশ আর প্রিয়াঙ্কারা সবাই একাই লড়বেন, আর আখেরে সুবিধা হবে বিজেপির? জল্পনা কল্পনা তো চলবেই। আমরা শুধু দর্শক দাদা রসিকতা করার জন্য আবার আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।